Hello everyone, welcome back once again Shazibul's English Care. Hopefully you are very fine, and today's topic is only for English beginners, and that is tense. আজকের ক্লাসে আমরা tense শিখব, বাংলায় tense শিখব, ইংরেজিতে tense শিখব এবং দেখার চেষ্টা করব what's the difference and what's the similarity between English and Bangla tense. Right? Okay. তো টেন্সের ক্লাসটা স্টার্ট করবার আগে তিনটা প্রশ্নের উত্তর আমার যথাযথ চাই, কারণ একটা লেভেলে এসে কেউ আর টেন্স শিখতে চায় না। আমি এখানে তিনটা কোশ্চেন লিখেছি, তিনটা কোশ্চেনের উত্তর আমি সুন্দরভাবে চাই। একটা হচ্ছে হোয়াট ইজ টেন্স, দুই নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ লার্নিং টেন্স, টেন্স কি, টেন্স শেখার উদ্দেশ্যটা কি, হোয়াটস দ্য সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স বিটুইন ইংলিশ অ্যান্ড বাংলা এবং ইংলিশ টেন্সের মধ্যে সিমিলারিটিটা কোথায় অ্যান্ড ডিফারেন্সটা কোথায়। এই তিনটা কোশ্চেনের উত্তর যথাযথ চাই। যে কোনো ধরনের স্টুডেন্টসকে যদি কোশ্চেন করা হয় হোয়াট ইজ টেন্স কি, তাহলে যদি বাংলায় উত্তর দেয় তাহলে এভাবে দেবে যে কার্য সম্পাদন হওয়ার সময়কে টেন্স বলে। যদি ইংলিশে একটু আবেগী হয়ে আনসার করেন তাহলে এরকম দেবেন যে টেন্স ইজ দ্য ব্যাকবোন অফ গ্রামারের মেরুদণ্ড হলো টেন্স। ওকে, রাইট। অ্যান্ড টেন্স ইজ দ্য সোল অফ গ্রামারের সোলটা হচ্ছে টেন্স। ওকে, রাইট। And tense is the heart of English languageের হার্ট হচ্ছে টেন্স। আমরা সবাই জানি এই কথাগুলো। তো এই হোয়াট ইজ টেন্স কি এর ব্যাখ্যার মধ্যেই কিন্তু টেন্সের ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারি। অ্যান্ড টু, হোয়াট ইজ দ্য পারপাস অফ লার্নিং টেন্স শেখার আসলে উদ্দেশ্যটা কি। দেখেন, টেন্স শেখার উদ্দেশ্য হচ্ছে আমি যে কথা বলছি সে কথাটা সঠিকভাবে হতে হবে। আমি যদি অতীতে কোনো কথা বলতে চাই সেটা অতীতেই হতে হবে, যদি বর্তমানে কোনো কথা বলতে চাই তাহলে সেটা বর্তমানেই হতে হবে, যদি ফিউচারে কোনো কথা বলতে চাই, ভবিষ্যতে কোনো কথা বলতে চাই তাহলে সেটা ভবিষ্যতে হবে। অ্যান্ড উই নো দেয়ার আর 3 ক্লাসিফিকেশন অফ টেন্স, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আমরা সবাই জানি। তো টেন্স শেখার উদ্দেশ্য হচ্ছে আমি যখন কারোর সঙ্গে কনভারসেশন করছি অথবা আমি কিছু লিখছি, সামথিং রাইটিং ইন ইংলিশ, কিছু লিখছি, তখন আমার সেই লেখাটা যেন সঠিক হয়। আমি লিখতে চাচ্ছি একটা ঘটনা বর্তমানে, কিন্তু কোনো কারণে সেটা অতীতে হয়ে গেছে, অথবা কোনো কারণে সেটা ফিউচারে হয়ে গেছে, অথবা আমি ফিউচারে লিখতে চাচ্ছি কোনো কারণে সেটা অতীতে হয়ে গেছে। এই ভুল যেন না হয়, এটাই হচ্ছে টেন্স শেখার উদ্দেশ্য। এই জায়গাটা আমাদের সঠিক করতে হবে, রাইট। আর একটা কোশ্চেন আমি লিখেছি, হোয়াটস দ্য সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স বিটুইন ইংলিশ অ্যান্ড বাংলা। ইংরেজি এবং বাংলার ভেতরে টেন্সের দিক থেকে সিমিলারিটিটা কোথায় এবং ডিফারেন্সটা কোথায়, এটা সবার জানার কথা না। সুতরাং আমি 3 নম্বর কোশ্চেন নিয়ে সামান্য একটু আলোচনা করছি এবং তারপর আমরা মূল ক্লাসে ঢুকব। ওকে, যেমন দেখেন, ইংরেজি এবং বাংলা বাক্য, এই বাক্যের পার্থক্য কোথায় এবং মিল কোথায়। পার্থক্যও টেন্সে, মিলও টেন্সে, কিন্তু সেটা কিভাবে সেটাই আমি দেখার চেষ্টা করছি। আমি এখানে দুটো সেন্টেন্স লিখবো, খুব সহজ। আমি বাজার করতে যাচ্ছি, আমি বাজার করতে যাচ্ছি। আমি একটা বাংলা সেন্টেন্স লিখলাম এবং এই সেন্টেন্সের আমি ইংলিশ লিখবো আই অ্যাম গোয়িং টু মার্কেট, অথবা কেনাকাটার ইংরেজি কি হতে পারে, টু বাই সামথিং, আমি কিছু কিনতে যাচ্ছি, অথবা টু বাই সামথিং, অথবা আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেট করতে যাচ্ছি, ব্যাপারটা একই, সিমিলারিটি। ওকে, এবার আসেন দুটো জিনিসের ভেতরে মিল কোথায় এবং পার্থক্য কোথায় সেটা আমি দেখার চেষ্টা করছি। আমরা আগেই বলেছিলাম টেন্স কি, কার্য সম্পাদন হবার সময়কে টেন্স বলা হয়, অর্থাৎ বাক্যের যে ক্রিয়া সেটাই কিন্তু টেন্স। ওই ক্রিয়া অতীতে থাকলে পাস্ট টেন্স, ওই ক্রিয়া বর্তমানে থাকলে প্রেজেন্ট টেন্স, ওই ক্রিয়া ফিউচারে থাকলে, ভবিষ্যতে থাকলে ওটা ফিউচার টেন্স, রাইট। তো একটা বাংলা বাক্য লিখেছি, এই বাংলা বাক্যের ক্রিয়াটা কোথায় আছে একটু লোক, এই বাংলা বাক্যের ক্রিয়াটা আছে সবার শেষে, যাচ্ছি। এখন ক্রিয়া কি এটা আমরা সবাই জানি, যে এই শব্দটা নড়াচড়া করে। এখন এই কথাটা শুনে হাস্যকর মনে হতে পারে, ভাই নড়াচড়া করার শব্দ, রাইট, নড়াচড়া। দেখুন, আমি নড়াচড়া করে না, বাজার নড়াচড়া করে না, করা নড়াচড়া করে, করতে নড়াচড়া করে না, কিন্তু যাচ্ছি নড়াচড়া করে।
অর্থাৎ যেই শব্দটা নড়াচড়া করে সেই শব্দটা ক্রিয়া। তো বাংলা বাক্যে এই টেন্সটা, এই ভার্বটা থাকবে সবার শেষে, এটা সাধারণ, খুব নর্মাল। আর ইংরেজি বাক্যে এই টেন্সটা বা এই ভার্বটা থাকবে হচ্ছে সাবজেক্টের পরে, এটা হচ্ছে পার্থক্য। তাহলে বাংলা এবং ইংরেজি বাক্যের পার্থক্য কোথায়? ভার্বে। কোথায়? ভার্বে। কেন? কারণ বাংলা বাক্যে ভার্ব থাকবে সবার শেষে, আর ইংরেজি বাক্যে ভার্ব থাকবে ঠিক সাবজেক্টের পরেই। এই প্রশ্নের উত্তরটা বিশ্বাস করতে হবে, রাইট? মানে নর্মাল 95% বাক্যে বোধ হয় এরকমই হয়, কিছু এক্সেপশনাল বাক্য ছাড়া। ওকে, তাহলে বাংলা বাক্যে ভার্ব থাকবে সবার শেষে, বা বাংলা বাক্যের টেন্স থাকবে সবার শেষে, ইংরেজি বাক্যের টেন্স থাকবে সাবজেক্টের পর, ইংরেজি বাক্যে ভার্ব থাকবে সাবজেক্টের পর। ক্লিয়ার? ওকে, তাহলে এটা কি? এটা হলো পার্থক্য। তাহলে মিল কোথায়? এর উত্তরটা দিচ্ছি। মিল হচ্ছে সাবজেক্টে। বাংলা বাক্যেও সাবজেক্ট শুরুতে থাকবে, ইংরেজি বাক্যেও সাবজেক্ট শুরুতে থাকবে। What is the difference and what is the similarity between English and বাংলা? এই প্রশ্নের উত্তর খুব দারুণভাবে দিতে হবে। মিল কোথায়? মিল হচ্ছে সাবজেক্টে। বাংলা বাক্যেও সাবজেক্ট শুরুতে, ইংরেজি বাক্যেও সাবজেক্ট শুরুতে। পার্থক্য হলো ভার্বে। বাংলা বাক্যে ভার্ব সবার শেষে, ইংরেজি বাক্যে ভার্ব সাবজেক্টের পরেই। ওকে, তাহলে এতটুকু তো আমি জেনে গেলাম। এবার আসেন আমরা টেন্স শিখি। কিন্তু আমরা যখন টেন্স শিখবো তখন আমরা আগে বাংলা শিখবো, পরে ইংরেজি শিখবো। কেন ভাইয়া আগে বাংলা শিখবো পরে ইংরেজি শিখবো? বাংলা তো আমার দরকার নাই, তাহলে আমি বাংলা কেন শিখবো? রাইট, এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। কারণ আমি এখন ক্লাস বানাচ্ছি সমস্ত বাংলা ভাষাভাষী ছাত্রছাত্রীদের জন্য, এবং আমি নিজে বাঙালি। রাইট, যেহেতু আমরা বাই বর্ন নেটিভ না, মানে নেটিভ ইংলিশ না, আমরা বাই বর্ন, সুতরাং আপনি যখন কাউকে কিছু বলতে যান, হঠাৎ করে আপনার মাথায় কিন্তু ইংলিশ সেন্টেন্স আসবে না, আপনার মাথায় শুরুতে বাংলা সেন্টেন্সই আসবে। কিন্তু সে ইংরেজি তত ভালো পারবে যে খুব দ্রুত ওই বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে। আমি কি ব্যাপারটা বুঝাতে পেরেছি? ওকে, আবার এই আমি কিন্তু একটা লেভেলে স্টুডেন্টসদেরকে বলি যে তোমাদের বাংলা মাথায় থিঙ্ক করার দরকার নাই, ইংরেজি থিঙ্ক করবে আর ইংরেজিতে বলবে। যেহেতু আমার আজকের ক্লাসটা হচ্ছে ইংলিশ ফর বিগিনার্স, একদম শুরুর দিকের ছাত্রছাত্রীদের জন্য, সুতরাং আমি আগে বাংলা এবং পরে ইংলিশ, এবং বাংলা থেকে ইংলিশের যাবার দূরত্বটা হবে খুব ক্লোজ, জাস্ট এ ক্লিক। একটা ক্লিকেই আমার মাথায় যেই বাংলাটা আসে সেই বাংলাটা ইংলিশ আমি করতে পারবো। ওকে, গো। তো আমরা শুরুতে বাংলায় টেন্স শিখি, বাংলায়, এবং এটা খুব অল্প সময়ের ভেতরেই শেখা সম্ভব। আমরা সবাই জানি যে দেয়ার আর 3 ক্লাসিফিকেশন অফ টেন্স, বাংলাতেও যা ইংরেজিতেও তাই। সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ওকে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটা টেন্স কখন কোনটা সেটা মনে রাখবার জন্য কয়েকটা অক্ষর একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ল, ম, ত, আরেকটা হচ্ছে ব। ক্রিয়া, আমরা টেন্স বলতে বুঝেছিলাম কোনটা? টেন্স বলতে বুঝেছিলাম ক্রিয়াটা, যেই শব্দ দ্বারা কাজ করা বোঝায়, সেই শব্দটা বুঝেছিলাম। তো ওই ক্রিয়ার শেষের অক্ষর যদি কখনো ল, ম এবং ত, এই তিনটা অক্ষর থাকে তাহলে সেটা পাস্ট টেন্স হবে। এখন পর্যন্ত এতটুকু আমরা বিশ্বাস করি। ক্রিয়ার শেষে ল, ম অথবা ত থাকলে সেটা পাস্ট টেন্স হবে। ক্রিয়ার শেষে যদি ব থাকে তাহলে সেটা ফিউচার টেন্স হবে। এবার এই চারটা অক্ষর তো শেষ হয়ে গেল। এখন ল, ম, ত এবং ব, এই চারটা অক্ষরের একটাও যদি না থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হবে। ওকে, তাহলে কি বলছিলাম? ক্রিয়া শেষে ল, ম এবং ত থাকলে পাস্ট, ক্রিয়া শেষে ব থাকলে ফিউচার, ক্রিয়া শেষে ল, ম, ত, ব যদি না থাকে তাহলে প্রেজেন্ট হবে। বোঝা গেল ব্যাপারটা? যদি তাই হয় তাহলে আমি কিছু বাক্য বলছি, এই বাক্যগুলো কোন টেন্সে আছে নিজের ব্রেনের সঙ্গে একটু খেলা করতে হবে আমাদের। আচ্ছা, আমি যদি বলি যে আমি খেলতাম, খেলতাম, এটা কোন টেন্স? প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার? যেহেতু ম আছে সুতরাং পাস্ট, কারণ আমরা জানি ল, ম, ত থাকলে পাস্ট হয়। প্রথম পর্যায়ে এতটুকু মুখস্থ করতে হবে।
খেলতাম পাস্ট, যেতাম পাস্ট, করতো পাস্ট, খেলতো পাস্ট, খেললো পাস্ট, গেল পাস্ট। ওকে, তো ল ম ত থাকলে পাস্ট হবে, যদি ব থাকলে তাহলে ফিউচার হবে। যাব, করব, খেলবো, ঘুমাবো। যদি ম ত ল এগুলো যদি না থাকে তাহলে কি হবে, তাহলে প্রেজেন্ট হবে। যেমন যাই, খাই, খেলি, ঘুমাই। ল ম ত ব যদি না থাকে তাহলে প্রেজেন্ট হবে। এটা হচ্ছে প্রথম। তাহলে কি বলছি, ক্রিয়া শেষে যদি ল ম এবং ত থাকে তাহলে সেটা পাস্ট হবে, যদি ব থাকে তাহলে সেটা ফিউচার হবে, যদি ল ম ত ব না থাকে তাহলে সেটা প্রেজেন্ট হবে। এখন আমি একটা ঘটনার বর্ণনা করব, যে এই ঘটনার কোন সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটা আপনাকে বলতে হবে। ওকে, গতকাল আমি কুয়াকাটা গিয়েছিলাম, কোন টেন্স, ম আছে, পাস্ট। আমি একটি কুমির দেখেছিলাম, কোন টেন্স, ম আছে, পাস্ট। আমার খুব ভালো লেগেছিল, ল আছে, পাস্ট। তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো, ল ম ত ব নাই, প্রেজেন্ট। এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। চিন্তা করবেন, আপনার ব্রেনে বাংলা যত সেন্টেন্স আসে, এই যে আমি বললাম আপনার ব্রেনে বাংলা যত সেন্টেন্স আসে, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, আসে, প্রেজেন্ট। সেটাই আপনি চিন্তা করবেন, এই যে বললাম করবেন, শেষে কি আছে, নটা তো সম্বোধনবাচক, ব আছে, ফিউচার। যে ওটা কোন টেন্সে আছে, ল ত ম ব কিন্তু নাই, সুতরাং প্রেজেন্ট। ব্যাপারটা বুঝতে পেরেছেন, ল ত ম ব কিন্তু নাই, পেরেছেন, সুতরাং এটা প্রেজেন্ট। ফ্যান ঘুরছে, প্রেজেন্ট। খুব আস্তে আস্তে, প্রেজেন্ট। আমি ক্লাস নিচ্ছি, আমরা শিখছি, প্রেজেন্ট। ল ত ম ব কিন্তু নাই। তো প্রথম এই জায়গাটাই ফিক্স হতে হবে, এই যে বললাম ফিক্সড হতে হবে, ব আছে, সুতরাং এই সেন্টেন্সটা ফিউচার। বোঝা গেল ব্যাপারটা? এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এগুলোই কি ফিক্স, এর বাইরে কি আর কোনো রিচুয়ালস নাই? সেক্ষেত্রে আমি একটা ব্যতিক্রম রিচুয়ালস দেখাবো, যেই নিয়মটা সবসময় কাজ করে না, তাই আর একটা নিয়ম আমাদের একটু শিখে রাখতে হয়, সেটা আমি একটু দেখাচ্ছি। যেমন দেখেন, চলি, বলি, খেলি, তুলি। নর্মালি এই চারটা শব্দ বলেন কোন টেন্স হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল পাস্ট, কারণ প্রত্যেকের শেষে কিন্তু ল আছে, প্রত্যেকের শেষে ল আছে, সুতরাং এদের হওয়ার কথা ছিল পাস্ট, কিন্তু এরা পাস্ট হবে না, এরা হবে প্রেজেন্ট। কেন প্রেজেন্ট হবে? কারণ এই চলি, বলি, খেলি, তুলি এই চারটা শব্দের জন্মই ল দিয়ে। অর্থাৎ আমরা যারা প্রত্যয় শিখেছি, চল, বল, খেল, তোল, জন্মই ল দিয়ে। সুতরাং এদেরকে যদি কনভার্ট করে আপনি টেন্সে রূপান্তর করতে চান, সেক্ষেত্রে আপনাকে এরকম বলতে হবে, চলেছিলাম বা চলতো বা চলবে। চলেছিলাম যদি বলেন তাহলে পাস্ট, যদি চলবে বলেন তাহলে ফিউচার, চলতো যদি বলেন তাহলে ত আছে, তাহলে পাস্ট। কিন্তু এই চারটা শব্দ ব্যতিক্রম, একটু মনে রাখতে হবে। ল থাকলে পাস্ট হয়, কথা সত্য, কিন্তু এই চারটা শব্দের ল আসলে পাস্ট না, এরা জন্মগত ল, সুতরাং এরা প্রেজেন্ট। এরকম ব্যতিক্রম আর একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে, আমি খুব মজা করে এই জিনিসটা শিখি, সেটা হচ্ছে দেখেন, আমি যদি বলি যাইনি, এটা কোন টেন্স? আমি যাইনি। নর্মাল ব্যাপার যেটা, সেটা হচ্ছে ভাইয়া এখানে ল নাই, এখানে ম নাই, এখানে ত নাই, এখানে ব নাই, সুতরাং এই যাইনিটা তো প্রেজেন্ট হবার কথা। কিন্তু আসলে যাইনিটা প্রেজেন্ট না, আসলে যাইনিটা হচ্ছে পাস্ট। কেন, তার উত্তর আমি একটু দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন,
উত্তর কি? আসলে ব্যাখ্যা আমার মতো করে আমি একটু দেই, মনে রাখলে আপনার জন্যই ভালো। সেটা হচ্ছে দেখেন, নানি আমাদের কারো কারো আছে, কারো কারো চলে গেছে, আর কারো কারো এবড়ো থেবড়ো অবস্থায় আছে, কিছুদিনের মধ্যেই চলে যাবে, এরকম একটা ব্যাপার। নানি নাম শুনলে অনেক পুরাতন ইতিহাস মনে পড়ে যায়, এরকম একটা ব্যাপার। নানি জিনিসটাই কেন যেন অতীত অতীত মনে হয়। ওকে, এই নানির নিকে ভোলা যাবে না, নানির নিকে ভোলা যাবে না, নানির নিকে ভোলা যাবে না। কেন ভোলা যাবে না? কারণ ওই নিযুক্ত যে কোনো ভার্বই পাস্ট হবে, নিযুক্ত যে কোনো ভার্ব পাস্ট হবে, নিযুক্ত যে কোনো ভার্ব পাস্ট হবে। তাহলে যায়নি যদি পাস্ট হয়, খেলিনি কি পাস্ট, ঘুমায়নি পাস্ট। একটা ব্যাপার আমি একটু বলে রাখছি অ্যাডভান্সদের জন্য, সেটা হচ্ছে আমি যাইনি পাস্ট, কিন্তু আমি এখনো যাইনি, এটা কিন্তু প্রেজেন্ট। কেন? একটু রিসার্চ করলে বোধহয় বোঝা যাবে। আমি যাইনি, এটা পাস্ট, আমি আসলেই যাই নাই। আর আমি এখনো যাইনি, তার মানে কি এখনো এখানেই আছি, এখনো যাইনি, এটা প্রেজেন্ট, এখনো যদি থাকে। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে আমরা 3 ধরনের বাংলায় টেন্স বুঝতে পারলাম। বুঝতে পারলাম বলতে কেমন? আপনি যখন যে অবস্থায় আছেন সে অবস্থায় আপনাকে থিঙ্ক করতে হবে যে আমি যে কথাগুলো বলছি এটা কোন টেন্সে বলছি, প্রেজেন্টে, পাস্টে নাকি ফিউচারে। অথবা আপনি চুপচাপ বসে আছেন একটা চায়ের দোকানে, অথবা রান্না করছেন, অথবা সামথিং কিছু করছেন, আপনার পাশে কেউ কথা বলছে, আপনি কনসেন্ট্রেশন দিবেন ওই কথার দিকে যে ওনার প্রত্যেকটা কথা কোন টেন্সে আছে। এটা হচ্ছে একটা টেকনিক। তাহলে কি হবে? তাহলে খুব ফাস্ট হবে, যে কোনো কথা শোনার আগেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা এই টেন্সে আছে। এই ফাস্ট হলে কি হবে? আপনি যখন ইংলিশে কনভার্ট করবেন তখনও খুব ফাস্ট হবে। আমি বোধহয় ব্যাপারটা বোঝাতে পেরেছি। এবার আমাকে প্রশ্ন করেন, ভাইয়া টেন্স তো টোটালি আমি জানি 12 প্রকার, 3 প্রকার না, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। সেক্ষেত্রে আপনি 3 প্রকার টেন্স বোঝাইলেন, খুব ভালোভাবে বুঝতে পারলাম। এখন বলেন তাহলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডেফিনাইট, এগুলো আমি কিভাবে আইডেন্টিফাই করব? তার উত্তরটা একটু দিচ্ছি এখন থেকে আগামী 5 মিনিট। ওকে, একটু লক্ষ্য রাখেন। আমরা জানি তো যে এই 3টারই আবার 4টা করে রয়েছে, একটা ইনডেফিনাইট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। সবই জানি, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের অর্থ কি একই রকম, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার এটাও সেম, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা আইডেন্টিফাই করব কিভাবে। এতক্ষণ দেখেন, এতক্ষণ আমরা কি শিখেছি? ক্রিয়ার কোথাকার অক্ষর নিয়ে কাজ করেছি, ক্রিয়ার শেষের অক্ষর নিয়ে কাজ করেছি। ক্রিয়ার প্রথমে দেখেছি ক্রিয়ার শেষের অক্ষর, এখন আমরা দেখব ক্রিয়ার মাঝের অক্ষর। প্রথমে দেখেছি ক্রিয়ার শেষের অক্ষর, এখন আমরা দেখব ক্রিয়ার মাঝের অক্ষর। এই অক্ষরগুলোর কথা আমি একটু বলে দেব, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা ইনডেফিনাইট, কোনটা কন্টিনিউয়াস, কোনটা পারফেক্ট কন্টিনিউয়াস। ক্রিয়ার কোথাকার অক্ষর, ক্রিয়ার মাঝের অক্ষর দেখব আমরা এখন, মাঝের অক্ষর। এখন ক্রিয়ার মাঝে যদি কখনো তে থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস। ক্রিয়ার মাঝে যদি কখনো আ থাকে তাহলে সেটা পারফেক্ট। ক্রিয়ার মাঝে যদি কখনো তে অথবা আ এই দুটার একটাও যদি না থাকে তাহলে সেটা ইনডিফিনাইট, তাহলে এখানে লিখেছি 4টা, হলো কটা? হলো হচ্ছে 3টা। একটা হচ্ছে ইনডিফিনাইট, হলো কন্টিনিউয়াস, হলো পারফেক্ট, হলো একটা বাকি আছে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। বাক্যে, এবার আমি একটু ছোট করে লিখলাম, বাক্যে যদি সময়ের উল্লেখ এবং ক্রিয়ার মাঝে যদি তে অথবা আ দুইটার একটা একসঙ্গে পান, অর্থাৎ সময়ের উল্লেখ তে অথবা আ দুটা যদি একসঙ্গে পান তাহলেই মাত্র সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা,
তাহলে কি বলছি, ক্রিয়ার মাঝে যদি তে থাকে তাহলে কন্টিনিউয়াস, আ থাকলে পারফেক্ট, তে এবং আ যদি না থাকে তাহলে ইনডিফিনাইট, আর বাক্যে যদি সময়ের উল্লেখ এবং তে অথবা আ থাকে তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কোন কন্টিনিউয়াস, কোন পারফেক্ট, কোন ইনডিফিনাইট, কোন পারফেক্ট কন্টিনিউয়াস, এটা নির্ভর করবে ক্রিয়ার শেষের অক্ষরের উপর। লোক কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে গিয়েছিলাম, কোন টেন্স, ম, পাস্ট, সবার শেষে পাস্ট। এখন পাস্ট কি, শুধু পাস্ট তো কোনো টেন্সের নাম না, না হয় সেটা পাস্ট ইনডিফিনাইট, না হয় সেটা পাস্ট কন্টিনিউয়াস, না হয় সেটা পাস্ট পারফেক্ট, না হয় সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনটা, এটা ডিপেন্ড করবে ক্রিয়ার মাঝের অক্ষরের উপর। বোঝা গেল ব্যাপারটা? আমি পুরো সেন্টেন্সটা লিখছি। আমি কুয়াকাটা গিয়েছিলাম, আমি কুয়াকাটা গিয়েছিলাম, এটা আসলে কোন টেন্স? দেখেই বলে দেওয়া যায় এটা তো পাস্ট টেন্স, কারণ কি ক্রিয়ার শেষে ম আছে, পাস্ট টেন্স। আচ্ছা, কিন্তু পাস্ট কোনটা, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস? এটার জন্য আমার মুখস্থ করতে হবে তে কন্টিনিউয়াস, আ পারফেক্ট, তে না থাকলে ইনডিফিনাইট, সময়ের উল্লেখ তে থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস। আপনারা এভাবে মুখস্থ করতে পারেন, তে কন্টি, আ পারফে, তে নাই ইনডিফিনাইট, তে কন্টি, আ পারফে, তে নাই ইনডিফিনাইট, সময়ের উল্লেখ তে পারফেক্ট কন্টিনিউয়াস, তে কন্টি, আ পারফে, তে নাই ইনডিফিনাইট, সময়ের উল্লেখ প্লাস তে পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এখন দেখি তো এর মাঝখানে কি আছে, মাঝখানে কি অন্তস্থ আছে? আছে। সুতরাং এটা পাস্ট, অন্তস্থ আছে আ, পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট। আচ্ছা, এটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে আমি কিছু জিজ্ঞেস করছি, এখন আমার সঙ্গে সঙ্গে একটু নিজে আনসার খোঁজার চেষ্টা করেন। সেটা হচ্ছে তাহলে যাচ্ছি কোন টেন্স? যাচ্ছি প্রথমত কি, ক্রিয়া শেষে ত নাই, ল নাই, ম নাই, ব নাই, সুতরাং প্রথমত এটা প্রেজেন্ট। এবার প্রেজেন্ট কি, প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস? মাঝখানে কি তে অথবা আ কোনোটা আছে? তে থাকলে কন্টিনিউয়াস হতো, আ থাকলে পারফেক্ট হতো, তে নাই মানে ইনডিফিনাইট। তাহলে কি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট? না, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট না। কেন, সেটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। যেমন দেখেন, যাচ্ছি কিন্তু আমাদের চলিত ভাষা, যাচ্ছি আমাদের চলিত ভাষা, এ ভাষায় আমরা কথা বলছি, কিন্তু একটা সময় আমার বাবা না হলে আমার দাদা অথবা তার আগের লোক কিন্তু সাধু ভাষায় কথা বলতো, এবং সেই ভাষাটা হচ্ছে যাইতেছি। যাচ্ছি মানেই কিন্তু যাইতেছি, সুতরাং এর ভিতরে একটা তে আছে না নাই? আছে। সুতরাং এটা তে থাকলে যদি কন্টিনিউয়াস হয়, সুতরাং এই যাচ্ছিটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ব্যাপারটা বুঝতে পেরেছি আমরা? অবভিয়াসলি বুঝতে পেরেছি। তাহলে ক্রিয়ার শেষের অক্ষর দেখব প্রথমে, টেন্স আইডেন্টিফাইয়ের জন্য ক্রিয়ার শেষের অক্ষর দেখব প্রথমে। এটা দেখে আমি প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার সেটা আইডেন্টিফাই করব। এখন প্রেজেন্টার কোনটা সেটা বোঝার জন্য আমি ক্রিয়ার কোথায় তাকাবো? মাঝে। মাঝে তে থাকলে কন্টিনিউয়াস, আ থাকলে পারফেক্ট, তে না থাকলে ইনডিফিনাইট। এখন তে এবং আ সবসময় যে বাক্যে মানে শব্দের ভেতরে, ক্রিয়ার ভেতরে থাকবেই এমন কিন্তু কোনো কথা নেই। উজ্জ্বল থাকতে পারে, যেমন যাচ্ছির মধ্যে তেটা কিন্তু উজ্জ্বল আছে। আমি যদি বলি যে এরকম যে গিয়েছি, যদি বলি গিয়েছি, যদি বলি, এখন এর ভিতরে কিন্তু গিয়েছি আর গিয়াছি দুটোর ভিতরে কিন্তু পার্থক্য নাই, গিয়াছি, সুতরাং এখানে একটা আ আছে, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গিয়েছিলাম, এবার এবার ম যেহেতু আছে সুতরাং পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, আমরা গত 30 মিনিট ধরে পড়ছি। আমি এক্সাম্পলের দিকে চলে যাচ্ছি, যার জন্য সব মুছে দিচ্ছি। যদি কারো প্রয়োজন হয় আগে একটু স্ক্রিনশট দিয়ে অথবা খাতা কলম নিয়ে ক্লাস করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। ওকে, একটু এক্সাম্পলের দিকে চলে যাচ্ছি। যেমন দেখেন, আমি যদি এরকম বলি যে আমি গত দিলাম না, আমি 30 মিনিট ধরে শিখছি। আমি 30 মিনিট ধরে শিখছি, এটা কোন টেন্স? রাইট। তো শুরুতে দেখেন শেষের অক্ষর দেখবো আমি, ত নাই, ল নাই, ম নাই, ব নাই, সুতরাং এটা কি? সুতরাং এটা প্রথমত প্রেজেন্ট। এবার ভাইয়া প্রেজেন্ট কি? প্রেজেন্ট কোন টেন্স?
এবার একটু তাকিয়ে দেখি শিখছি মানে কি, শিখছি মানে কিন্তু শিখিতেছি, এই শিখছি মানে কিন্তু শিখিতেছি, শিখছি মানে কিন্তু শিখিতেছি। সুতরাং মাঝখানে একটা তে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে একটা সময়ের উল্লেখ আছে। আমরা কিছুক্ষণ আগে বললাম সময়ের উল্লেখ এবং তে দুটো জিনিস যদি বাক্যে, দুটো জিনিস যদি বাক্যে একসঙ্গে থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি বোধহয় বোঝাতে পেরেছি। আগামী দিনের ক্লাসে আমরা অবশ্যই এক্সাম্পল ধরে ধরে চেনার চেষ্টা করব যে কোনটা কোন টেন্স। এখন পর্যন্ত বোধহয় ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো বাংলার জন্য এতটুকু জানলেই কিন্তু হবে। এখন দেখেন যে কোনো সেন্টেন্স আপনার মুখ দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বলতে পারতে হবে যে এটা আসলে কোন টেন্সে আছে। যদি না পারেন তাহলে এতক্ষণের আলোচনা বৃথা হয় নাই। এবং সেটা বলতে পারতে হবে, কিন্তু সেটা খুব অল্প সময়ের ভেতরে, জাস্ট এ ক্লিক। এখন একটা বাংলা সেন্টেন্স কোন টেন্সে আছে এটা বলতে পারার জন্য যদি আমি অনেক লম্বা সময় নেই, হতে পারে সেটা 20 সেকেন্ড বা 15 সেকেন্ড অথবা 10 সেকেন্ড, তাহলেও হয় নাই। এটা বলতে পারতে হবে জাস্ট 1 সেকেন্ড হতে পারে, সেটা মানে জাস্ট এ ক্লিক। খুব অল্প সময়ের ভেতরে আপনাকে বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে। ওকে, ডান। এখন নিজেরা প্র্যাকটিস করতে পারেন। ওকে, ওই যে আরেকটা টেকনিক শিখাই দিলাম। বাচ্চারা পাশে কথা বলছে, আপনি চুপচাপ থাকেন, দেখেন ওই বাচ্চার প্রত্যেকটা কথা কোন টেন্সে আছে। ওকে, ডান। চলেন আমরা একটু ইংলিশ টেন্স শিখবো। আমরা বাংলা শিখলাম, এখন আমরা একটু ইংরেজিতে দেখব যে ইংরেজি যে কোনো সেন্টেন্স, আমাদের ইংরেজি টেন্স শেখার উদ্দেশ্য কিন্তু এটা যে ইংরেজিতে যে কোনো সেন্টেন্স দেখার সাথে সাথে আপনাকে বলে দিতে পারতে হবে যে এটা এই টেন্সে আছে। প্রথম কথা হচ্ছে আমাকে বলতে পারতে হবে, তারপরে আমি লিখতে পারবো। যদি আমি বলতে পারি তাহলে আমি অবশ্যই লিখতে পারবো, কারণ আমি জানি যে এটা এই টেন্সে আছে। তাহলে এই টেন্সের ফরম্যাটটা এরকমই হয়। গতানুগতিক ধারায় আমরা টেন্সের স্ট্রাকচার কিন্তু মুখস্থ করব না ভাইয়া। আমরা শিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট প্লাস প্রিপোজিশন প্লাস এক্সটেনশন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, সমস্যা নাই। আমরা যদি এগুলো মুখস্থ করি তাতে কোনো প্রবলেম নাই, আপনার যদি মুখস্থ থাকে তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি যখন ইংলিশে লিখতে যাবেন তখন যদি স্ট্রাকচার মাথায় মনে করে করে লিখতে হয় তাহলে লেখা স্লো হবে, এটা খুব স্বাভাবিক, নর্মাল। ওকে, গো। টেন্স যেহেতু ইংরেজি বাক্যে ভার্বের সময়কে নির্দেশ করে, অর্থাৎ ভার্ব প্রেজেন্টে, পাস্টে নাকি ফিউচারে, সুতরাং এই ভার্বের 3টা চেহারা আছে, ভার্বের 3টা ফর্ম হয়। এই 3টা ফর্ম সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আমরা সবাই জানি, অনেকেই জানি যে ভার্বের ফর্ম হচ্ছে 3টা, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। যারা জানি তাদের কোনো প্রবলেম নাই, যারা জানি না তাদের জন্যও কোনো সমস্যা নাই। ক্লাস 6 থেকে শুরু করে যে কোনো ধরনের বইয়ে এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের একটা দারুণ সারি সাজানো আছে, যেটার কন্টেন্ট নাম হলো কনজাগেশন অফ ভার্ব। তো সেখান থেকে বেশ কিছু ভার্ব, হতে পারে সেটা 50টা অথবা 100টা অথবা 200টা, নিজেদের মতো করে এই ভার্বগুলো একটু মুখস্থ করে নিতে হবে, তাহলে আর প্রবলেম থাকবে না। আমি ছোট্ট করে একটু আলোচনা করছি ভার্বের ফর্ম নিয়ে। ভার্বকে আমরা 3টা ফর্মে আমরা চিনি, সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, PRESENT প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, আরেকটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এই প্রেজেন্ট ফর্মের আরেকটা নাম আমরা দিয়েছি, সেটা হচ্ছে বেসিক ভার্ব, আমরা যেটা বলি বেসিক ফর্ম, বেসিক ফর্ম। আরও একটা নাম আমরা দিয়েছি, সেটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ। এই পাস্ট ফর্মকে আমরা বলি ভার্বের 2 নম্বর রূপ, এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা বলি ভার্বের 3 নম্বর রূপ। ভার্বের 2 নম্বর রূপ যদি বলি তাহলে ভার্বের পাস্ট ফর্মটাকেই আমরা বুঝি, ভার্বের 3 যদি বলি তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আমরা বুঝি, আর ভার্বের 1 বলতে আমরা প্রেজেন্ট ফর্ম বা বেসিক ফর্মটাকে বুঝি। এখন বেসিক আর প্রেজেন্টের ভেতরে একটু পার্থক্য আছে, সেটাও আমি একটু বলে দিচ্ছি। যেমন দেখেন গো, ওয়েন্ট, গন। তাহলে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আমরা সবাই জানি, এবং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। এখন বেসিক আর প্রেজেন্টের ভেতর পার্থক্য হচ্ছে এই গো, ডু এরা সবাই বেসিক ফর্ম, ভার্বের বেসিক ফর্ম। কিন্তু আমি যদি গোস বলি তখন এটাকে বেসিক বললে আসলে ঠিক হয় না, তখন আমরা এটাকে বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এতটুকুই বলার ছিল। তো আমরা এই চেহারাগুলো যদি আমরা না জানি, আমাদের কাছে যদি নতুন মনে হয়, তাহলে আমরা যে কোনো বই থেকে একটু পড়ে নেব, তাছাড়া একটু প্রবলেম হয়ে যেতে পারে। ওকে, আসেন
এখন ইংরেজিতেও তো টেন্স 12 প্রকার। এই 12 প্রকার টেন্সের ভেতরে দুটো টেন্সকে আমি তুলনামূলকভাবে মনে করি যে একটু কঠিন। এই দুটো টেন্স যে জানে সে সব টেন্স জানে, সেটা হচ্ছে এক প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, দুই হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। এই দুটো টেন্স আমরা একটু আগে শিখব, প্রেজেন্ট ইনডেফিনাইট আরেকটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। তো প্রেজেন্ট ইনডেফিনাইট এবং পাস্ট ইনডেফিনাইট টেন্স, এই দুটো টেন্সের চেহারা কেমন? প্রেজেন্ট ইনডেফিনাইট সাবজেক্টের পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের 1 নম্বর রূপ অথবা ভার্বের বেসিক ফর্ম থাকে তাহলে সেটা, ভার্বের 1 দিলাম আমি, ভার্বের 1 মানেই তো প্রেজেন্ট ফর্ম, এটা বুঝতে পারছেন, তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আর পাস্ট ইনডেফিনাইট টেন্স সাবজেক্টের পরে সরাসরি যদি V2 থাকে, অন্য কোনো অক্সিলারি ভার্ব ছাড়া সরাসরি যদি V2 থাকে অর্থাৎ ভার্বের 2 নম্বর রূপ বা ভার্বের পাস্ট ফর্ম, সেক্ষেত্রে সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। অর্থাৎ আই গো যদি বলি তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট, আই ওয়েন্ট যদি বলি তাহলে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। এতটুকু হচ্ছে কমন, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স। এখন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের জন্য অক্সিলারি ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্রয়োজন হয় না, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্রয়োজন হয় না। কিন্তু ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ করতে হলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের জন্য দুটো অক্সিলারি ভার্ব ধরে নিতে হয়, একটা ডু আর একটা ডাজ। এটা একটু মনে রাখতে হবে, একটা ডু এবং একটা ডাজ, যদি আমি ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ করতে চাই। আজকের ক্লাসে শুধু মনে রাখলেই হবে, যেহেতু আজকে আমাদের সেন্টেন্সের ক্লাস না, এই নেক্সট ক্লাসটা সেন্টেন্সের উপর নির্ভর করবে, সুতরাং তখন আমরা টেন্স দিয়ে দারুণভাবে বাক্য গঠন করব। ওকে, তাহলে কি বললাম? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স চিনবেন কিভাবে? সাবজেক্টের পরে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের 1 নম্বর রূপ, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। অক্সিলারি ভার্ব দুইটা মুখস্থ রাখতে হবে, ডু এবং ডাজ। কিন্তু ডু ডাজ কখন? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অথবা নেগেটিভ সেন্টেন্সের জন্য ব্যবহার করতে হয়, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করতে হয় না। অর্থাৎ সেন্টেন্সটা যখন অ্যাফার্মেটিভ তখন এই সমীকরণ, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম অথবা সাবজেক্টের পরে ভার্বের 1 নম্বর রূপ। পাস্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রেও একই রকম একটা কথা, সাবজেক্টের পরে ভার্বের 2 অথবা সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ওকে, কিন্তু এই পাস্ট ইনডেফিনাইট টেন্সকে যদি আমি ইন্ট্রোগেটিভ অথবা নেগেটিভ করতে চাই, সেক্ষেত্রে একটা অক্সিলারি ভার্ব একটু মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে ডিড। বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ করার সময় ডিড ধরে নিতে হবে, ডিড। কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এটা আর ফেরত দিতে হয় না। কি বলছি? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কিভাবে? সাবজেক্টের উপরে ভার্বের বেস ফর্ম, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। সাবজেক্টের উপরে ভার্বের 2 নম্বর, এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে যদি ইন্ট্রোগেটিভ অথবা নেগেটিভ করতে চান তাহলে ডু অথবা ডাজ ধরে নিতে হবে। পাস্ট ইনডেফিনাইট টেন্সকে যদি ইন্ট্রোগেটিভ অথবা নেগেটিভ করতে চান সেক্ষেত্রে ডিড ধরে নিতে হবে। ক্লিয়ার? এখানে তো ডিড, সমস্যা নাই। এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া কখন ডু কখন ডাজ? আজকের মতো ছোট্ট করে একটু বলে রাখছি, এ ব্যাপারে বিশদ আলোচনা আমাদের থাকবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দিকে, যে তখন আমরা আলোচনা করব। তারপরেও একটু ছোট্ট করে বলে রাখছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই একমাত্র ডাজ ইউজ করতে হয়, অন্য কোনো ক্ষেত্রে না। এটা একটা নোট, এটা মুখস্থ রাখতে পারেন, বুঝলে বুঝবেন, না বুঝলে সমস্যা নেই, বোঝার জন্য আমাদের নেক্সট ক্লাসগুলো আছে সামনে, সমস্যা নেই। কি বলছি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলেই একমাত্র ডাজ হয়, আর অন্য সকল ক্ষেত্রে ডু। অর্থাৎ হির সাথে আপনি কি দেবেন? হি যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, আমরা লাস্ট ক্লাসে অর্থাৎ গত ক্লাসে আমরা পারসন এবং কেস নিয়ে আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম হি হচ্ছে থার্ড পারসন এবং হি একাই সিঙ্গুলার, সুতরাং হির ক্ষেত্রে ডাজ হতে পারে, কিন্তু দের ক্ষেত্রে ডাজ হবে না, দের ক্ষেত্রে ডু। ওকে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা দুটো টেন্স শিখলাম, এখনো থাকলো কতগুলো? এখনো থাকলো 10টা, যেহেতু 12 প্রকার টেন্স আমরা জানি, তো 12 প্রকারের দুটো আমরা শিখলাম। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডেফিনাইট, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম পাস্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইটের জন্য অক্সিলারি ভার্ব কয়টা? 2টা, ডু এবং ডাজ। ডু কখন, ডাজ কখন? সব ক্ষেত্রে ডু, কিন্তু ডাজ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, অন্য সকল ক্ষেত্রে ডু। ওকে, ডান। এবার আসেন আরও 10 প্রকার যে টেন্স রয়েছে, এই 10 প্রকার টেন্স দেখার সাথে সাথেই আমাকে বলে দিতে হবে যে এটা এই টেন্সে আছে। সেটা কিভাবে? সেটার জন্য আমার সঙ্গে সঙ্গে 6-7টা কথা একটু মুখস্থ করতে হবে। আমি লিখবো এবং লেখার সাথে সাথে মুখস্থ করতে হবে, বুঝে এবং না বুঝে মুখস্থ করতে হবে। ও লোক 1, এম ইজ আর, এম ইজ আর সমান প্রেজেন্ট, এম ইজ আর সমান প্রেজেন্ট, মুখস্থ। 2, ওয়াজ এবং ওয়ার, ওয়াজ ওয়ার সমান পাস্ট। 3, শ্যাল উইল, শ্যাল উইল সমান ফিউচার। 4, যদি কখনো ভার্বের সাথে আইএনজি থাকে, মেইন ভার্বের সঙ্গে যদি আইএনজি থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস।
কন্টিনিউয়াস। ওকে, 5 হ্যাভ বিন অথবা, আমি আগেই বলেছিলাম যে আমরা স্ট্রাকচার মুখস্থ করব না। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন সমান প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাড বিন সমান পাস্ট পারফেক্ট। ওকে, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, শ্যাল অথবা উইল হ্যাভ বিন সমান ফিউচার পারফেক্ট। সিটি বানান কি ভুল করলাম? করলাম, পারফেক্ট। আর আরেকটা ব্যাপার একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিন সমান ভার্বের 3। ওকে, ডান। একটু মুখস্থ করে ফেলতে হবে। কিভাবে মুখস্থ করবেন? আমার সঙ্গে বলছি, এভাবে মুখস্থ করবেন। অ্যাম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ আর পাস্ট, শ্যাল উইল ফিউচার। অ্যাম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ আর পাস্ট, শ্যাল উইল ফিউচার ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস। অ্যাম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ আর পাস্ট, শ্যাল উইল ফিউচার ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস। হ্যাভ বিন, হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড বিন, পাস্ট পারফেক্ট। হ্যাভ বিন, হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড বিন, পাস্ট পারফেক্ট। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট। বিন সমান ভার্বের 3, ভার্বের 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা কিছুক্ষণ আগে কিন্তু শিখলাম ভার্বের 3 অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন মানে। ওকে, আবার একটু বলছি। অ্যাম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ আর পাস্ট, শ্যাল উইল ফিউচার ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস। হ্যাভ বিন, হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড বিন পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট। বিন সমান ভার্বের 3। এখন আমি একটা পাশ মুছে দেব, আগে একটু মুখস্থ করে নিতে হবে। আমার সঙ্গে একটু মুখস্থ, প্রয়োজনে ভিডিও পজ করে একটু মুখস্থ করে নেবেন। তারপরে আসেন আমি এক পাশ মুছে দিচ্ছি এবং একটু জিজ্ঞেস করছি। আচ্ছা, তাহলে যদি জিজ্ঞেস করি প্রেজেন্ট সমান সমান কি, আপনি বলবেন অ্যাম ইজ আর, পাস্ট সমান ওয়াজ আর, ফিউচার সমান শ্যাল উইল, কন্টিনিউয়াস সমান ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কি? হ্যাড বিন, পাস্ট পারফেক্ট। ফিউচার পারফেক্ট কি? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট। আর একটা লিখেছিলাম যে বিন সমান ভার্বের 3। এতটুকু মুখস্থ করতে হবে। এবার যদি একটু এলোমেলো করে জিজ্ঞেস করি, কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। ফিউচার মানে কি? ফিউচার মানে শ্যাল অথবা উইল। পাস্ট মানে কি? পাস্ট মানে ওয়াজ হয়। প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে অ্যাম ইজ আর। পাস্ট পারফেক্ট কি? হ্যাড বিন। প্রেজেন্ট পারফেক্ট কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। ফিউচার পারফেক্ট কি? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ওকে, তো মুখস্থ তো হয়ে গেল। মুখস্থ যদি হয়ে যায় তাহলে আমি একটু জিজ্ঞেস করতে চাই, সেন্টেন্স লিখবো এবং জিজ্ঞেস করব এটা কোন টেন্সে আছে। যদি মুখস্থ হয়ে যায় তাহলে আপনি একটা সেন্টেন্স দেখলে বুঝতে পারবেন এটা কোন টেন্সে আছে। প্রথমে বুঝতে পারবেন, পরে প্র্যাকটিসের মাধ্যমে লিখতে পারবেন। আই ক্যান গ্যারান্টি প্রথমে বুঝতে পারবেন, পরে লিখতে পারবেন যদি আপনার এতটুকু মুখস্থ থাকে। আপনি আমার সঙ্গে বলেন তো, দে হ্যাভ বিন ওয়েটিং হেয়ার সিন্স মানডে। সোমবার থেকে তারা এখানে অপেক্ষা করছে। এটা কোন টেন্স? আপনার বাংলা জানার দরকার নাই, আপনি তো মাত্র ইংলিশ টেন্স শিখলেন। এবার প্রথম পর্যায়ে দেখে বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে, এটা কোন টেন্সে আছে। ও, এখানে আমি বিন বলেছিলাম মুখে, কিন্তু লিখি নাই। দে হ্যাভ বিন ওয়েটিং হেয়ার সিন্স মানডে। দে হ্যাভ বিন ওয়েটিং হেয়ার সিন্স মানডে, এটা কোন টেন্সে আছে? বুঝতে পারছেন? যদি মুখস্থ থাকে তাহলে অবশ্যই বুঝতে পারছেন। আমরা কিছুক্ষণ আগে পড়েছি হ্যাভ বিন, হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট, ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস। তাহলে এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আছে একটা কিছু, আর ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই সেন্টেন্সটা আমি বাংলা লিখছি, লিখবেন, লেখার পরেও দেখবেন যে খুব দারুণভাবে জিনিসটা মিলে গেছে। তারা সোমবার থেকে এখানে অপেক্ষা করছে। আপনি কিছুক্ষণ আগে বাংলা টেন্স শিখেছেন। এবার তাহলে বলেন এইটা কোন টেন্সে আছে? কথা তো একই, এইটাই থাকার কথা। তারপরেও আমরা একটু প্রুফ দেই যে আসলেই আমাদের রুলসটা ঠিক আছে কিনা। আচ্ছা, শুরুতে আমি কি দেখব? যেই ভার্ব, সেই ভার্বের শেষের অক্ষর ত নাই, ল নাই, ম নাই, ব নাই, সুতরাং এটা প্রেজেন্ট। প্রথম পর্যায়ে এটা প্রেজেন্ট। এখন প্রেজেন্ট কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস? এখন অপেক্ষা করছে মানে তো করিতেছে। অপেক্ষা করছে মানে কি? করিতেছে। সুতরাং এর মাঝখানে একটা তে আছে আর এখানে একটা সময়ের উল্লেখ আছে। আমরা বলেছিলাম সময়ের উল্লেখ প্লাস যদি তে থাকে তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস। আমি বোধহয় বোঝাতে পেরেছি। যেমন দেখেন বাংলা এবং ইংলিশের ভিতর কি দারুণ মিল।
এটাও পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এখন কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম যে বাংলায় যখন আমার মাথায় কোনো সেন্টেন্স আসবে, ওটা যে টেন্সে আছে, আপনি যখন একজনকে ডেলিভারি দিবেন ইংলিশে লেখার মাধ্যমে অথবা বলার মাধ্যমে, তখন কিন্তু সেই সেন্টেন্সটা ওই সেম টেন্সে হওয়া লাগবে। আপনার বাংলায় যে সেন্টেন্সটা মাথায় এসেছিল সেটা যেই টেন্সে ছিল, ডেলিভারি দেওয়ার সময় যেন সেই সেন্টেন্সটা সেম টেন্সে হয়, আদারওয়াইজ কি বাক্য ভুল। বোধহয় বুঝতে পেরেছি। আমি তো একটা সেন্টেন্স দিয়ে বুঝাইলাম, আপনারা কিভাবে করবেন? যে কোনো ধরনের বই হতে পারে, এটা এসএসসির ফার্স্ট পেপার বই, আপনি যেখানকার স্টুডেন্ট হন না কেন সমস্যা, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সমস্যা নাই। এখন ওই নবম দশম শ্রেণীর একটা টেক্সট বুক উল্টাতে আপনার লজ্জা হবার কথা না কিন্তু। আর যারা একাডেমিক স্টুডেন্টস তাদের তো খুবই ভালো, বইপত্র সবসময় সাথেই থাকে। যে কোনো ধরনের একটা বই নিয়ে একটু উল্টাতে হবে এবং সেন্টেন্সের দিকে তাকাতে হবে, দেখতে হবে যে ওই সেন্টেন্সটা কোন টেন্স আছে। যে কোনো সেন্টেন্স দেখতে হবে ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি আপনি ধরতে পারেন, এবং পড়া মাত্র ধরতে হবে যে এই টেন্সে আছে, যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি কিছুদিন পরে লিখতে পারবেন, ভালো লক্ষণ। ওকে, এবার আসেন ইংলিশের ক্ষেত্রে। তাহলে তো এরকম আপনি সব টেন্স বুঝতে পারবেন, সমস্যা নাই। আমি তারপরেও দু একটা এক্সাম্পল একটু দিচ্ছি। যেমন দেখেন, আমি যদি এরকম বলি যে প্রচলিত সেন্টেন্স লিখি, হি হ্যাজ ব্রোকেন দ্য হার্ট। গ্লাস দেয় তো সবাই, হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এই এক্সাম্পলের সঙ্গে আমরা দারুণভাবে পরিচিত। হি হ্যাজ ব্রোকেন দ্য হার্ট, সে হৃদয় ভেঙেছে। দারুণ, হৃদয় ভেঙেছে, এটা কোন টেন্স? আমরা কিছুক্ষণ আগে পড়েছি কি, হ্যাভ বিন, হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট। তো এখানে হ্যাজ আছে, বিন তো নাই ভাইয়া, তাহলে এটা কোন টেন্স? আমরা কিন্তু একদম শেষে লিখেছিলাম, দেখেন মনে করতে পারেন কিনা, বিন সমান সমান ভার্বের 3। তো এখানে ব্রোকেন কিন্তু ভার্বের 3 আছে। আবার বলছি, যারা ভার্বের ফর্ম জানেন না তারা কিন্তু অবশ্যই পড়ে নেবেন। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এরকম শিখেছিলাম প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে, বা ভার্বের 1 এর ক্ষেত্রে যে ব্রেক। ভার্বের 2 এর ক্ষেত্রে আমরা শিখেছিলাম ব্রোক। ভার্বের 3 এর ক্ষেত্রে আমরা শিখেছিলাম ব্রোকেন। তার মানে এখানে ভার্বের 3 আছে। ভার্বের 3 থাকাও যা, বিন থাকাও তাই। এখানে বিন আছে একটা, বিন থাকা মানে ভার্বের 3 থাকা। ওকে, তাহলে এখানে হ্যাজ বিন আছে, তার মানে এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ বিন, হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট। যদি এখানে হ্যাড থাকতো তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে যদি আমি এরকম সেন্টেন্স লিখি, দে হ্যাড আ কাউ, এটা কোন টেন্স? কিছু স্টুডেন্ট আমি জানি এই ধারাবাহিকতায় তারা বলবে যে এখানে হ্যাড আছে তো ভাইয়া, তাহলে এটা পাস্ট পারফেক্ট, কারণ হ্যাড বিন পাস্ট পারফেক্ট। দারুণভাবে লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু হ্যাড আছে কিন্তু এখানে কিন্তু বিন নাই। বিন মানে কি, ভার্বের 3ও নাই, সুতরাং এটা পাস্ট পারফেক্ট না। তাহলে এটা কি? আচ্ছা লোক, তাহলে এটা কি? এটা কোন টেন্স? তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। কেন পাস্ট ইনডিফিনাইট টেন্স? সাবজেক্টের পরে সরাসরি যদি ভার্বের 2 থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স। সাবজেক্টের পরে যদি সরাসরি ভার্বের 1 থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি একদম প্রথমে বলেছিলাম ইংলিশ টেন্স শুরু করার আগে, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনাইট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম পাস্ট ইনডিফিনাইট। যদি এখানে হেডের পরে বিন থাকতো তাহলে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট দিকে আসতামই না। যেহেতু এখানে বিন নাই, তার মানে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। সাবজেক্টের পরে সরাসরি ভার্বের 2 নম্বর। আমরা ভার্বের 1 এর জন্য শিখেছিলাম হ্যাভ হ্যাজ, ভার্বের 2 এর জন্য শিখেছিলাম হ্যাড, এবং ভার্বের 3 এর জন্য শিখেছিলাম হ্যাড। এবার আমাকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া হ্যাড তো ভার্বের 2 নম্বর ফর্ম, আবার হ্যাড তো ভার্বের 3 নম্বর ফর্মও, কিন্তু আপনি কেন বলছেন যে এই হ্যাডটা ভার্বের 2, কেন ভার্বের 3 নয়? সেক্ষেত্রে উত্তর দিচ্ছি, সাবজেক্টের পরে সরাসরি ভার্বের 3 কখনো থাকতে পারবে না, এরকম কোনো সেন্টেন্স হয় না। সাবজেক্টের পর সরাসরি ভার্বের 3 কখনো থাকতে পারবে না, না হয় ভার্বের 1 থাকবে, না হলে ভার্বের 2 থাকবে। কিন্তু ভার্বের 3 থাকতে হলে তার আগে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব লাগবে, রাইট? এগুলো আমাদের সবই জানা যাবে, আমরা গ্র্যাজুয়ালি আমরা শিখব। সেক্ষেত্রে আপাতত এই পর্যন্ত জানলেই হবে। ওকে, আমি একটু ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে একটু কথা বলতে চাই। আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে দে উইল গো, তার মানে কি? দে উইল গো তার মানে হচ্ছে তারা যাবে।
কিন্তু তারা যাইতে থাকবে। ফিউচার কন্টিনিউয়াস, নর্মালি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স দেখাই যায় না, খুব কম। তারপরেও যদি ফিউচার কন্টিনিউয়াস আপনি করতে চান তাহলে দেখেন এই সেন্টেন্সের সঙ্গে শ্যাল উইল ফিউচার ভার্বের সাথে আইএনজি যদি আপনি লাগাই দেন তাহলেই কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। সমস্যা কিন্তু কিছু নাই, কিন্তু সমস্যা আছে। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখে মনে হচ্ছে যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স তো দূরের কথা, কোনো সেন্টেন্সই হয় নাই। সেন্টেন্সটা ভুল হয়েছে। কেন সেন্টেন্সটা ভুল হয়েছে এর পেছনে একটা কারণ আছে। সেন্টেন্সটা ভুল কেন ভুল এর পেছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে আরেকটা, এই জিনিসগুলোও আমরা শিখবো আমাদের এই কোর্সের ভেতরে, কিন্তু এগুলোও আছে যে মডাল অক্সিলারি ভার্বের পরে কখনো ভার্বের সাথে আইএনজি, ভার্বের থ্রি, এগুলো কোনো কিছুই হতে পারবে না। শ্যাল উইল কিন্তু ওয়ান কাইন্ড অফ মডাল। সুতরাং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে স্পেশালি একটু আলাদা করে আমি বলছি এই জন্য যে ফিউচার কন্টিনিউয়াস যদি আপনি করতে চান তাহলে শ্যাল উইল তো আপনি দিবেনই ফিউচারের জন্য, কন্টিনিউয়াসের জন্য তো আইএনজি দিবেনই, কিন্তু আপনাকে একটু নিয়ম ভাঙতে হবে। এখানে একটা বি দিতে হবে, বি, দে উইল বি গোয়িং। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? যদি ফিউচার কন্টিনিউয়াস করতে চান শ্যালের পরেও বি হতে পারে, উইলের পরেও বি হতে পারে। প্রশ্ন করেন প্রায় যে ভাইয়া কখন শ্যাল হবে কখন উইল হবে, সেক্ষেত্রে আপনি সমস্ত জায়গায় উইল দিবেন, কোনো প্রবলেম নাই। শ্যাল দিবেন শুধুমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে, আই শ্যাল, উই শ্যাল। আর সমস্ত ক্ষেত্রে উইল দিবেন। শি উইল, হি উইল, দে উইল, রহিম উইল, আই শ্যাল। কিন্তু আই এর পরেও যদি আপনি উইল দেন সেক্ষেত্রে প্রবলেম নাই, কিন্তু হির পরে যদি শ্যাল দেন সেক্ষেত্রে সমস্যা, দের পরে যদি শ্যাল দেন সেক্ষেত্রে সমস্যা। সুতরাং খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, শুধুমাত্র ফার্স্ট পারসন আই এবং উই এর পরে শ্যাল দিলে প্রবলেম নাই, আর সমস্ত ক্ষেত্রে উইল দেবেন। কিন্তু আই এবং উই এর পরে যদি শ্যাল ছাড়া উইল দেন সমস্যা নাই, কিন্তু শ্যাল যদি আপনি ফার্স্ট পারসন ছাড়া অন্য কোথাও দেন সেক্ষেত্রে প্রবলেম আছে। বোধহয় ব্যাপারটা বোঝাতে পেরেছি। না বুঝলে একটু টেনে টেনে পজ করে আবার দেখতে হবে, আপনাদের সুবিধার জন্যই এরকম করে করছি আর কি। ওকে, তাহলে বোঝা গেল। আগামী দিনের ক্লাস হবে আমাদের সেন্টেন্সের উপর। আজকে যে আমরা টেন্স শিখলাম এই টেন্স দিয়ে আমরা আগামী দিন সেন্টেন্স মেক করব। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স উই নো there are three classification of sentence: simple sentence, complex sentence, compound sentence. এগুলোর সামান্য একটু টাচ থাকবে, কিন্তু এগুলোর জন্য খুব অ্যাডভান্স লেভেলে খুব ভালো আলোচনা আমাদের থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত বি সেফ অ্যান্ড সাউন্ড অ্যাট ইউর হোম। অল দ্য বেস্ট।